হ্যালো স্টুডেন্টস, তোমাদের জয়ধ্বনি কোচিংয়ে স্বাগত। আমরা আগের দিন আলোচনা করেছিলাম গতির সম্বন্ধে, গতির যে বেসিক ধারণাগুলো সেগুলো নিয়ে বলেছিলাম। আর বলেছিলাম গতির 5টি প্রকারভেদ আছে। সেগুলি হলো রৈখিক গতি বা চলন গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি বা জটিল গতি এবং অবশেষে সরল রৈখিক দোলগতি। এই 5 রকমের গতি আছে। সেই 5টির মধ্যে আমরা প্রথম 4টি যে আছে রৈখিক গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি বা জটিল গতি, এই 4টে নিয়ে আমরা আগের দিন বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা আজকে যেটা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে সরল রৈখিক দোলগতি থেকে। তাহলে আজকে আমাদের আলোচনার প্রথম বিষয় হবে সরল রৈখিক দোলগতি। তা সরলরৈখিক দোলগতিতে আমরা কী ধরনের গতীয় অবস্থা দেখতে পাবো? দেখো, নামেই আছে সরলরৈখিক দোলগতি, তার মানে বস্তুটি প্রথমত সরল রেখায় চলছে। এটা আমাদের প্রথম ধারণা, ঠিক আছে? তাহলে বস্তুটি প্রথমত সরল রেখায় চলছে। এবার সরল রেখায় কীভাবে সে গতিশীল আছে সেই গতির ওপর নির্ভর করে আমরা সরলরৈখিক দোলগতি বলি। এবার দেখো, আমরা এখানে দেখছি সরলরৈখিক কথাটি আছে আর আছে দোলগতি কথাটা। এবার সরলরৈখিক থেকে তো বোঝা যাচ্ছে বস্তুটি সরল রেখায় চলছে। দোলগতি থেকে আমরা এই দোল কথাটা যদি ভাবি তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে দোলনা বা দুলন, কোনো জিনিস যেটা দুলছে। তাহলে কোনো জিনিস যদি সরল রেখায় দোলে তাহলে সেই ধরনের গতিকে আমরা সরলরৈখিক দোলগতি বলতে পারি। কীরকম? যেমন আমাদের যে অনেকে দেখবে দেওয়ালে ঘড়ি থাকে, দেওয়াল ঘড়ি হয়, এই ঘড়িটা আছে, ঠিক আছে, যা টাইম দেখাচ্ছে। এই ঘড়ির নিচে এরকম একটা দ্বন্দ্ব ঝোলানো থাকে। এই দ্বন্দ্বটা এরকম করে একবার এদিকে যায় একবার এদিকে যায়, এরকম করে দুলতে থাকে। এই ধরনকে আমরা দোলন বলি, এই ধরনের জিনিসকে। বা আমরা যখন পার্কে যাই, পার্কে গেলে দেখা যাবে যে এরকম দোলনা থাকে, দোলনায় একটা মানুষ বসে আছে, সেইভাবে দোলে। দোলনাটা কি একবার পেছনে যায় একবার সামনে যায়, এটা তার যদি মধ্যবর্তী, তাহলে কি হচ্ছে, আমরা এটাকেও বলছি এই যে একটা দুলছে জিনিসটি, দোলনাটি দোলে। তাহলে এই ধরনের যদি কোনো গতি হয়, কোনো বস্তু যদি সরল রেখায় এভাবে দোলে তাহলে তাকে আমরা বলি সরলরৈখিক দোলগতি। যেমন ধরো এখানে একটি যেমন দোলনা বা দ্বন্দ্বের, দেখো আমরা যদি এ বরাবর একটা সরল রেখা টানি এটাকে আমরা মধ্যবিন্দু বলতে পারি, ঠিক আছে? যখন দোলনাটি স্থির থাকে, দোলনাটি যখন স্থির থাকে তো সে সোজাসুজি এভাবে দাঁড়িয়ে থাকে এখানে, যখন কোনো মানুষের ওপর বসেনি, দোলনাটি যখন স্থির হয়ে আছে তখন এভাবে দাঁড়িয়ে থাকে। এই দোলনটাও, যেটা ঘড়ির যে দণ্ডটা আছে দোলনাটা, সেটাও এখানে স্থির এভাবে দাঁড়িয়ে থাকে। তো এই যে জায়গাটা আছে এটাকে আমরা যদি মধ্যবিন্দু বলি তাহলে কি হবে, কোনো একটা বস্তু এরকম একটা সরল রেখা বরাবর এখান থেকে ধরো এদিকে একবার যাবে, আবার ফিরে এসে এদিকে যাবে, আবার এদিকে আসবে, এরকম করে এদিকে দুলতে থাকবে। তো এই ধরনের যদি কোনো গতি হয় তাকে আমরা বলি সরলরৈখিক দোলগতি। কিন্তু এভাবে দুললেই শুধু হবে না, তার সাথে আরও কিছু কিছু শর্ত তাদের মেনে চলতে হবে। শর্তটা কীরকম? দেখো, কোনো বস্তু যখন দুলছে, এবার দুলতে গেলে তাকে তো, তার উপর তো কোনো বল প্রয়োগ করতে হবে না, সে তো এমনি এমনি দুলতে পারে না। যেমন যখন পার্কে গিয়ে কোনো দোলনায় কেউ চড়ে, কি করা হয়, কেউ পেছনে প্রথমে টেনে ধরে দোলনাটাকে, টেনে নিয়ে তারপরে ছেড়ে দেয় বা ধাক্কা দেয়, ঠিক আছে? ধাক্কা দেওয়ার পর সে তখন কী হয়, দোলনাটা একবার এদিকে যায় একবার এদিকে আসতে থাকে, মানে পেছন থেকে কেউ দোলনাটাকে টেনে বল প্রয়োগ করছে বা ধাক্কা দিয়ে বল প্রয়োগ করছে, করার ফলে কি হয়, দোলনাটি দুলতে থাকে। তেমনি ঘড়ির ক্ষেত্রেও এখানে ঘড়ির যে মেশিনটা আছে সেই মেশিনটি এর উপর বল প্রয়োগ করছে, এই বল প্রয়োগ করার ফলে বস্তুটি দুলতে থাকে। তো এই যে বস্তুটি যেটি দুলছে, এই বস্তুটির ওপর
ক্রিয়াশীল যে বলটা আছে, এই বস্তুটির ওপর ক্রিয়াশীল যে বলটি আছে সেই বলটির অভিমুখ সবসময় এই মধ্যবিন্দু বরাবর হবে। মানে ধরো বস্তুটি এখন এদিকে আছে, বস্তুটির ওপর যে বলটি আছে সেটা বলটা বস্তুকে এদিকে টানছে, বস্তুর ওপর কি আসে, বস্তুটা এদিকে টানছে। বস্তুটি যখন এদিকে আছে বস্তুকে বলটি এদিকে টানছে। কেন টানছে? যেমন ধরো কোনো দোলনা যখন দোলে, দোলনাটাকে ধরো আমি এখান থেকে উপর থেকে এইভাবে এখানে আছে, এখান থেকে টেনে নিয়ে আসলাম, এতটা টেনে নিয়ে আসার পর আমি যদি দোলনাটাকে ছেড়ে দিই, দোলনাটি কোন দিকে যাবে? এদিকে যাবে। আবার যেই এই মধ্যবিন্দুটা পেরিয়ে যাবে দোলনাটি আবার এদিকেই ফিরে আসবে। তো বস্তুটি এদিকে ফিরে আসছে কেন? দোলনাটি নিশ্চয়ই তার উপর কোনো বল প্রয়োগ হচ্ছে, তার জন্যই সে ফিরে আসছে, না হলে তো সে ফিরে আসতো না, তাই তো? তাহলে এই যে বল একটা প্রয়োগ হয় বস্তুটির ওপর, যেটি বস্তুটিকে তার মধ্যবিন্দুর দিকে টেনে নিয়ে আসে, তাহলে এরকম একটা বল তার উপর ক্রিয়া করবে। এবং এই বলের যে মান, মানে কত জোরে টানছে বস্তুটি, বলটি বস্তুটিকে কত জোরে এই মধ্যবিন্দুর দিকে টানছে, সেই যে বলের মানটা, সেই বলের মানটা কি হবে? এই মধ্যবিন্দু থেকে বস্তুটির যে দূরত্ব বা সরণ তার সমানুপাতিক হবে। মানে ধরো বস্তুটির বলটাকে যদি আমি এফ বলি, তাহলে বস্তুটির, আর এখান থেকে এই দূরত্বকে যদি আমি এক্স বলি, তাহলে বস্তুটির বল বস্তুটির সরণের সমানুপাতিক হবে। মানে এই বস্তুটি এর থেকে যত দূরে যাবে বস্তুটির ওপর তত বেশি বল প্রয়োগ হবে, আরও এটিকে টেনে নিয়ে আসা যাবে। আর বস্তুটি যত কাছে যাবে বস্তুটির বলের মানও কমতে থাকবে। আবার যে এদিকে ক্রস করে যাবে তখন বস্তুটি থেকে আবার এদিকে যখন টানবে তখন বস্তুটি এদিকে যখন যত দূরে যাবে তত বস্তুটির উপর তত বেশি বল প্রয়োগ হবে। সেজন্যই কী হয়, দোলনাটা একটা লিমিট অবধি এদিকে যেতে পারে, তার বেশি যেতে পারে না। তো এই ধরনের একটা বল তার উপর ক্রিয়াশীল হতে হবে। তো যখন এ ধরনের কোনো বল ক্রিয়াশীল হবে তখন তাকে আমরা বলি বল ক্রিয়াশীল হবে এবং বস্তুটি এভাবে দুলতে থাকবে সরল রেখায়, তখন তাকে আমরা বলি সরলরৈখিক দোলগতি। এবার দেখো আমরা যখন নর্মালি আমরা যখন দেখি কোনো কিছুকে আমাদের বাস্তব জীবনে, দোলনাটা দেখবে, দোলনা সবসময় এভাবে দোলে। তবে অনেকের বাড়িতেও অনেকের দোলনা আছে, দোলনাতে দেখবে কিছুটা উপরে যায়, নিচে নামে, তারপরে আবার উপরে যায়। তো এরকম অনেক দোলনা মেলাতেও আসে, তাই তো? তো দোলনাতে দেখবে এরকম বক্র পথে চলছে, এটা বক্রপথ হয়ে গেল না? ঘড়িরটাও দেখবে সেটা কিছুটা এরকম বক্রপথে চলে। কিন্তু বক্রপথে চললে চলবে না, আমরা কিন্তু এক্ষেত্রে সেই জিনিসটাকেই বলছি যেটা সরল রৈখিক পথে চলছে। মানে একটা সরল রেখা বরাবর বস্তুটি এইভাবে গতিশীল হবে, যেমন সরল রৈখিক পথে। তো প্রথমেই সংজ্ঞায় বলা আছে সরল রৈখিক পথে গতিশীল কোনো বস্তু কণার ওপর ক্রিয়াশীল বল যদি কণাটির গতিপথের মধ্যবিন্দু বরাবর অভিমুখ হয় এবং ওই বিন্দু থেকে কণাটির সরণের সমানুপাতিক হয়, তাহলেই ওই বলের অধীনে বস্তু কণাটির গতিকে সরলরৈখিক দোলগতি বলে। এই ধরনের গতি হলো এক প্রকারের সরল পর্যাবৃত্ত গতি। তাহলে এটা সবসময় সরলরৈখিক পথে হবে। আর এই ধরনের গতিকে কি বলা হয়? সরল পর্যাবৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি মানে পর্যায়বৃত্ত, মানে যে জিনিসটা হচ্ছে ওই জিনিসটাই আবার সেম জিনিস হচ্ছে, মানে বস্তুটি একবার এদিকে যাচ্ছে আবার এদিকে ফিরে আসছে, আবার এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে, মানে একই জিনিস বারবার ঘটে যাচ্ছে বৃত্তের মতো। মানে ধরো বৃত্তে কি হয়, ধরো কোনো বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘোরে, তাহলে এখান থেকে আসে এখানে, এখানে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে ঘুরছে, একই জায়গায় বারবার ঘুরছে, তাই এই বস্তুটা এইভাবে ঘুরছে, তাই জন্য একে সরল পর্যায়বৃত্ত গতি বলা হয়। যেহেতু সরলরৈখিক পথে ঘুরছে এটা হয়ে গেল সরল পর্যায়বৃত্ত গতি। হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন, আসলে বাইরে মাইক বাজছে, মাইকে গান বাজছে, সেই জন্য একটু নয়েজ আসছে। বাট কিছু করার নেই, আজকে একটুকু ম্যানেজ করে নাও, নেক্সট দিন থেকে আশা করি এরকম মাইক বাজবে না। যদি এখন রেকর্ড না করি তাহলে খুব দেরি হয়ে যাবে। তো এখন আমরা যেটা নেক্সট পড়ব সেটা হচ্ছে গতির সমীকরণ। ঠিক আছে,
গতির সমীকরণ যখনই আমরা পড়তে যাব তার আগে আমাদের কিছু বেসিক ধারণা জানা দরকার, যেমন বেগ কাকে বলে, সরণ কাকে বলে, দ্রুতি কাকে বলে, এই জিনিসগুলো আমাদের জেনে রাখা দরকার। তো আমরা একে একে ধাপে ধাপে এগোবো, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে আমাদের দূরত্ব, দূরত্ব বা ডিস্টেন্স। এবার দেখো, দূরত্ব বলতে তো আমরা সবাই জানি, কারণ আমাদের দূরত্ব কথাটা শুনেই বুঝতে পারছো আমরা এটা ব্যবহারিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে খুব ইউজ করে থাকি এই কথাটি দূরত্ব। যেমন বাড়ি থেকে বাজারের দূরত্ব, বাড়ি থেকে স্কুলের দূরত্ব, স্কুল থেকে বাড়ির দূরত্ব। তো দূরত্ব বলতে আমাদের প্রথম থেকে একটা ধারণা আছে যে দুটো স্থানের মধ্যে যে কি বল দূরত্বটা আছে, দূরত্ব দুটো স্থানের মধ্যে যে পথের যে পার্থক্য, কতটা পথ আমাকে অতিক্রম করতে হবে, সেটাই হচ্ছে দূরত্ব। তো সেটাই হচ্ছে আমাদের দূরত্বের বেসিক ধারণা। তো দূরত্ব কি, দুটো স্থানের মধ্যে যে দুটো স্থানের মধ্যে যে পথের যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে আমাদের দূরত্ব। এবার যেমন এটা দুটো স্থানের ক্ষেত্রে হতে পারে, দুটো বিন্দুর ক্ষেত্রে হতে পারে। যেমন ধরো এই স্কেলের আমি যদি এখান থেকে একটা দুটো বিন্দু টানি, একটা 1 সেন্টিমিটারে আছে, একটা 5 সেন্টিমিটারের বিন্দু আছে। এই দুটো বিন্দুর মধ্যে আমি দূরত্বটা বলতে পারি কত আছে, 4 সেন্টিমিটার। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। তেমনি বাড়ি থেকে স্কুলের দূরত্ব। তো সময়ের সঙ্গে একটি বস্তু বা কণার অবস্থান পরিবর্তন হলে, যদি সময়ের সঙ্গে কোনো বস্তু বা কণার অবস্থান পরিবর্তন হয়, তাহলে তার প্রাথমিক এবং অন্তিম স্থানের মাঝে অতিক্রান্ত পথের যে দৈর্ঘ্য, তার প্রাথমিক এবং অন্তিম স্থান এর মাঝে যে পথের যে দৈর্ঘ্য, সেটি হলো বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো, আমরা স্থির বস্তুর ক্ষেত্রে তো দূরত্ব মাপি না, কারণ স্থির বস্তু সবসময় স্থির আছে। তো আমরা গতিশীল বস্তুর ক্ষেত্রেই আমরা দূরত্বটা মাপবো। তো আমাদের গতির যখন সমীকরণ আসলো, তখনই বুঝতে হবে আমাদের গতিশীল বস্তু নেই কারবার, স্থির বস্তু নিয়ে আমাদের বেশি কারবার নেই। ও স্থির আছে, ওকে মাথা ব্যথাও নেই, ও কোথাও পালিয়ে যাচ্ছে না, ও স্থির আছে। আমাদের মাথা ব্যথার কারণ হচ্ছে গতিশীল বস্তু, দুরন্ত জিনিস নিয়ে আমাদের। কারণ দেখো না, যে যখনই দেখবে কোনো অনুষ্ঠান হচ্ছে, দুরন্ত বাচ্চাগুলোকে নিয়ে মানে তাদের মা বাবা খুব চিন্তা, এই বাচ্চারা খুব দুরন্ত, এই এখানে ছুটছে ওখানে ছুটছে, ওদেরকে নিয়ে বেশি মাথা ব্যথা। যারা একটু শান্ত শিষ্ট বা কিছু বাচ্চা আছে যারা বেশি মানে এক জায়গায় বসিয়ে দিলে ওখানেই বসে থাকবে, চুপ থাকবে, ওদের নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। তো স্থির বস্তু নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের গতিশীল বস্তু নিয়ে যত মাথা ব্যথা, ঠিক আছে। তো গতিশীল বস্তু নিয়ে আমাদের কাজ। তো গতিশীল বস্তু যদি সময় সাপেক্ষে তার স্থান পরিবর্তন করে, তাহলে তার প্রাথমিক স্থান এবং অন্তিম স্থানের মাঝে যে দূরত্বটা, সেটাই হচ্ছে, তো তাদের অন্তিম স্থান ও প্রাথমিক স্থানের মাঝে যে পথের যে দৈর্ঘ্য, সেটাই হয়ে যাবে আর দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ধরো তুমি তোমার বাড়ি থেকে যাত্রা স্টার্ট করলে এবং তুমি স্কুলে গিয়ে পৌঁছলে। এখন তো তুমি যে পথ দিয়ে গেছো, সেই পথ দিয়ে যাওয়ার সময় তুমি কতটা দৈর্ঘ্য অতিক্রম করেছো, সেটাই হয়ে যাবে তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব। তুমি ধরো আজকে একটা রাস্তা দিয়ে গেলে, এরকম একটা রাস্তা দিয়ে গেলে তোমার বাড়ি থেকে স্কুলে গেলে, ঠিক আছে। তো এই রাস্তা বরাবর গেলে, তাহলে এই রাস্তার একটা দূরত্ব আছে। তুমি যদি ঘুরে এই পাশ দিয়ে এভাবে এদিকে স্কুলে যাও, অন্য রাস্তা দিয়ে গিয়ে, ধরো এই রাস্তায় কাজ চলছে, কোনো রাস্তা বন্ধ আছে, তুমি অন্য রাস্তা দিয়ে ঘুরে তোমার স্কুলে পৌঁছলে, তাহলে এই রাস্তা বরাবর গেলে তুমি যে দৈর্ঘ্যতা অতিক্রম করবে, সেটাই হয়ে যাবে তোমার দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে বস্তুটি যেভাবে যে দিক দিয়ে যাবে, যেই পথ ধরে যাবে, সেই পথ অনুযায়ী যে তার যে দৈর্ঘ্য অতিক্রম করবে, সেটাই হয়ে যাবে সেই বস্তুকণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। খুব সহজ একটা কনসেপ্ট দূরত্ব, ঠিক আছে। এবার হচ্ছে সরণ। এবার দূরত্বকে আমরা ইংলিশে বলি ডিস্টেন্স, ঠিক আছে। সরণকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। তো এই জিনিসগুলো, ধারণাগুলো এখন থেকে রাখার চেষ্টা করো, কারণ এগুলো খুব কাজে লাগবে। সরণ কাকে বলবো? সরণ হলো, ধরো তুমি তোমার স্কুলে যাচ্ছ, ঠিক আছে। স্কুলে যে কোনো একটা রাস্তা বরাবর গেলে, যেমন এখানে আমি দেখিয়েছি, যে কোনো একটা রাস্তা বরাবর গেলে, এরকম গেলে
কিন্তু তুমি যেই রাস্তা দিয়েই যাও না কেন, তোমার বাড়ি থেকে তোমার স্কুল অবধি যে তোমার সরল রৈখিক যে দূরত্বটা হবে, সরল রৈখিক দূরত্ব মানে তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যেতে সরল রেখা বরাবর যদি কোনো পথ থাকে, একদম সরল রেখা, সরল রেখা মানে সরল রেখাই, একদম পথটা কোনো রকম বাঁক নেয়নি, এবং যদি সরল রেখা বরাবর যাও, তাহলে এই সরল রেখা বরাবর যে দূরত্বটা হবে, যে সরল রেখা বরাবর যে দৈর্ঘ্যটা হবে, সেটাই হয়ে যাবে সরণ। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট দিকে কোনো সচল বস্তু অবস্থানের পরিবর্তনকে, তো সময়ের সঙ্গে একটি বস্তু বা কণার অবস্থানের পরিবর্তন হলে তার প্রাথমিক অন্তিম অবস্থানের মাঝে সরল রৈখিক যে দূরত্ব, সেটাই হয়ে যাবে বস্তু বা কণাটির সরণ। মানে তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে সরল রৈখিক দূরত্ব আছে, তাকেই আমরা বলবো সরণ। ধরো কোনো বস্তু এভাবে গেল, তারপরে আবার বাঁক নিয়ে এভাবে গেল, তারপরে আবার এভাবে গিয়ে এদিকে গেল বাঁক নিয়ে। তো এরকম করে বাঁক নিয়ে গিয়ে একটা বক্রপথে গেছে, কিন্তু ওর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান এই দুটোর মাঝে যে সরল রৈখিক দূরত্বটা হবে, সেটাই হয়ে যাবে বস্তুটির সরণ। ঠিক আছে। এবার যদি কোনো বস্তু সরল রেখা বরাবরই চলে, একটি নির্দিষ্ট দিকে একটি সরল রেখা বরাবর চলে, তাহলে তার প্রাথমিক অবস্থার অন্তিম অবস্থানের মধ্যে যে অতিক্রান্ত দৈর্ঘ্য, সেটাই হয়ে যাবে বস্তু কণাটির সরণ। তাহলে সরণের আরেকটি সংজ্ঞা হয় সময়ের সঙ্গে একটি নির্দিষ্ট দিকে, বুঝতে পারছো তো? কারণ এদিকে দেখো, এদিকে গেলে আমি এদিকে যাচ্ছি, তারপর আবার দিক পরিবর্তন করে এদিকে গেলাম, এই রাস্তায় গেলে আবার দিক পরিবর্তন এখানে করলাম, আবার দিক পরিবর্তন করলাম, আবার দিক পরিবর্তন করে, এখন যখনই আমরা বক্রপথে যাই না, আমাদের দিক পরিবর্তন করতে হয় প্রতি মুহূর্তে। তাহলে দিক পরিবর্তন করলে সেটা হয়ে যায় বক্রপথ। কিন্তু যদি আমরা নির্দিষ্ট দিকে, যেমন সরলরেখা যদি আমি এই বরাবর যাই, আমি এদিকেই যাচ্ছি, যখনই যাই আমি এদিকেই যাচ্ছি। তো একটি নির্দিষ্ট দিকে যদি কোনো সচল বস্তু অবস্থানের পরিবর্তনকে বস্তুর সরণ বলে। তাহলে সরণের দুটো সংজ্ঞা আছে। সময়ের সঙ্গে সঙ্গে একটি বস্তু বা কণার অবস্থান পরিবর্তন হলে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝে যে সরল রৈখিক দূরত্ব, তাই হয়ে যাবে বস্তুটি কণাটির সরণ। ঠিক আছে। তাহলে তার মধ্যে যে সরল রৈখিক দূরত্বটা হয়ে যাবে, সেটাই হয়ে যাবে বস্তু কণাটির দ্বারা সরণ। এবং সময়ের সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট দিকে, তোমাকে যদি সরণের আরেকটা উদাহরণ দিতে হয় সংজ্ঞা, তাহলে নির্দিষ্ট দিকে কথাটি বলতে হবে। কোনো সচল বস্তু অবস্থানের পরিবর্তনকে বস্তুর সরণ বলে। তবে সব থেকে যদি স্পষ্টতর যেটা সরণের যদি আমি সংজ্ঞা বলতে বলি, তাহলে এটিই হবে হচ্ছে সব থেকে স্পষ্ট। তো প্রথম সংজ্ঞাটি তোমরা সবসময় দেওয়ার চেষ্টা করবে, কারণ এটি সব থেকে ভালো একটি ধারণা দেয় আমাদের সরণ সম্পর্কে। তাহলে দূরত্ব কি? দূরত্ব দেখো, দূরত্ব কিন্তু সরলরৈখিক পথে যাক, বক্র পথে যাক, সে যতটা দূরত্ব অতিক্রম করেছে, যে যেই পথ দিয়ে গেছে, সেই পথ দিয়ে সে যতটা পথ অতিক্রম করেছে, সেটাই তার দূরত্ব। কিন্তু সরণ কি? তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মাঝের যে সরলরৈখিক দূরত্ব, সেটাই সরণ। ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য। ঠিক আছে। এবার আসছি আরেকটি ধারণায়। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। কারণ আমরা দূরত্বকে যখন বলবো, আমরা দুটো স্থানের মধ্যে যখন দূরত্ব বলি, যেমন তোমার বাড়ি থেকে তোমার স্কুলের মধ্যে দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার, একটু বেশি বলে ফেললাম, হ্যাঁ, ধরো 2 কিলোমিটার। ঠিক আছে। তাহলে 2 কিলোমিটার বলছি আমি, ঠিক আছে, আমার মাথায় ধারণা জমে গেল যে তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব 2 কিলোমিটার। ঠিক আছে। কিন্তু কোন দিকে, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, সেটা আমাদের না জানলেও চলবে। আমি দূরত্বের ধারণাটা, কারণ দেখো দূরত্বের ধারণায় আমাদের প্রতি মুহূর্ত দিক পরিবর্তন হচ্ছে। কারণ দেখো এই বক্রপথে গেলে এদিকে যাচ্ছে, একবার এদিকে দিক পরিবর্তন, যেদিকে দিক পরিবর্তন হচ্ছে, এদিকে পরিবর্তন হচ্ছে, এদিকে দিক পরিবর্তন হচ্ছে। তো তুমি যখন বলবে যে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব, একবার বলবে পূর্ব দিকে 200 মিটার, তারপরে আবার পশ্চিম দিকে 100 মিটার, তারপরে আবার দক্ষিণ দিকে যেতে হবে, বাঁক নিয়ে আবার দক্ষিণ দিকে যেতে হবে 50 মিটার, তারপরে আবার উত্তর দিকে যেতে হবে বাঁক নিয়ে, তারপরে আবার উত্তর দিকে যেতে হবে 250 মিটার। তো এরকম করে কি তুমি তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্বটা বলতে পারবে না? তুমি কি করো, তুমি যেই পথ দিয়ে যাও, যেমন আমরা ধরো গুগল ম্যাপেও যদি আমরা এখন দেখি, তাহলে আমাদের পথ তো আঁকা বাঁকা,
তো গুগল কি করে, গুগল কিন্তু সরলরৈখিক যে দূরত্ব আছে সেটা বলে না। গুগল তুমি যে পথ দিয়ে যাচ্ছ সেই পথ বরাবর গেলে তোমার যে দূরত্ব হবে, তোমার কতটা সময় লাগবে, তোমার কত দূরত্ব অতিক্রম করতে হবে সেটা বলে। তাহলে এখানে আমরা কোনো নির্দিষ্ট ধারণা দিতে পারি না যে কোন দিকে এক্স্যাক্ট দূরত্বটা হচ্ছে, কোন দিক বরাবর হবে। তো এখানে আমাদের দিকের কোনো ব্যাপার নেই, আমরা দূরত্ব যখনই বলবো আমরা তার শুধু মানটা নিয়ে আমরা কাজ করি, যে এখান থেকে দূরত্ব এত কিলোমিটার বা এত মিটার, ঠিক আছে। তো তাই জন্য আমরা দূরত্বকে বলি একটি স্কেলার রাশি। দূরত্বের শুধু মান আছে, মানে কত মিটার, কত কিলোমিটার, আমরা বলি 2 কিলোমিটার, তাহলে এই 2 কিলোমিটার ওর হয়ে গেল মান, কিন্তু ওর দিক দিক আমাদের জানার দরকার নেই, দিক আমাদের বলার দরকার নেই। তাহলে আমরা যখনই দূরত্ব নিয়ে কথা বলবো আমরা সবসময় তার মান নিয়ে আলোচনা করব। সেই জন্য দূরত্ব হয়ে যাচ্ছে একটি স্কেলার রাশি, ঠিক আছে। কিন্তু দেখো সরণের কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, কারণ সরণ কিন্তু একটা সরল রেখা বরাবর। এটা এখন কোন দিকে আছে আমরা বলতে পারি, এটা যদি একটা টানি তাহলে আমরা এটা উত্তর পূর্ব দিকের মাঝামাঝি কোনো একটা দিক করে আছে, কিছু একটা অ্যাঙ্গেল করে, তাহলে সরণের কিন্তু একটা দিক আছে, কারণ সরল একটি সরল রেখা। তাহলে দূরত্ব হয়ে যাবে একটি স্কেলার রাশি, ঠিক আছে। কিন্তু সরণ কি, সরণকে বলার জন্য আমাদের একটা নির্দিষ্ট দিক চাই, যে কোন দিকে সরণ হয়েছে, কারণ ওটা প্রথম বিন্দু অন্তিম বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব। সুতরাং আমাকে সরণ বলার জন্য সবসময় আমাকে তার মান ও দিক দুটোই বলতে হবে। সেই জন্য সরণ সবসময় একটি ভেক্টর রাশি। তাহলে সরণ একটি ভেক্টর রাশি, কারণ এর মান আর অভিমুখ দুই আছে, ঠিক আছে। তাহলে সরণ আর এই হলো দূরত্ব। তো সরণকে আমরা ইংরেজিতে ডিসপ্লেসমেন্ট বলি আর দূরত্বকে ডিস্টেন্স, ঠিক আছে। তা এবার ধরো একটি বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, করে এই পথ বরাবর গেল, গিয়ে এখানে এসে দাঁড়ালো। তাহলে সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে এই পথ বরাবর গিয়ে, ধরে নাও সেটা 4 মিটার, ঠিক আছে। কিন্তু তার সরণটা কত হয়ে যাবে, এখান থেকে তার যে সরলরৈখিক দূরত্ব সেটুকুই হয়ে যাবে তার সরণটা হয়ে গেল ধরো 1 মিটার। তাহলে আরেকটা উদাহরণ নিচ্ছি, ধরো বস্তুটি এখান থেকে যাত্রা শুরু করলো, করে এরকমভাবে গিয়ে আবার এখানে চলে আসলো। তাহলে এর মধ্যে সে কিছু দূরত্ব অতিক্রম করলো, তাই এর মধ্যে সরণ হচ্ছে তার এটুকু, ঠিক আছে। তাহলে এবার আরেকটা উদাহরণ, ধরো বস্তুটি এখান থেকে যাত্রা শুরু করলো একটা সরল রৈখিক পথ বরাবর, এখানে গিয়ে তার যাত্রা শেষ করলো। তাহলে ধরো এটার দূরত্ব হচ্ছে 2 মিটার। তাহলে এই সবগুলো দেখি দেখো ধারণা পাওয়া যাচ্ছে যে সরণ সবসময় দূরত্ব থেকে ছোট হয় শুধুমাত্র একটি সময়, যখন কোনো বস্তু শুধুমাত্র সরল রেখা বরাবর অতিক্রম হয় তখন বস্তুর সরণের মান আর দূরত্ব সমান। তাহলে এক্ষেত্রে সরণ সমান সমান দূরত্ব কখন, যখন বস্তুটি সরল রেখায় চলে। বাকি সময় যদি বস্তুটি কোনো বক্রপথ বরাবর অতিক্রম করে তাহলে তার সরণ সবসময় দূরত্ব থেকে ছোট হয়, সরণ সবসময় দূরত্ব থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে, সরণ দূরত্বের চাইতে সর্বদা ছোট বা সমান হতে পারে। মানে সরণ কখনো দূরত্বের থেকে বড় হবে না, দূরত্বের চাইতে বড় হতে পারে না, ঠিক আছে।
তাহলে সরণ সবসময় দূরত্বের থেকে ছোট হতে পারে অথবা তার সমান হতে পারে, কখনোই বড় হতে পারে না। ঠিক আছে, এবার আরেকটা জিনিস, ধরো একটি বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, করে ঘুরে টুরে এখানে এসে দাঁড়ালো, তাহলে সে কিছু দূরত্ব অতিক্রম করেছে, তার সরণ কত হবে? এতটা। কিন্তু বস্তুটি আবার একটু দূরত্ব অতিক্রম করে ও যেখান থেকে স্টার্ট করেছিল সেখানেই চলে এলো। তাহলে এবার দেখো, তো ধরে নাও একটি বস্তু এখান থেকে যাত্রাটা শুরু করলো, করে নিয়ে ও এত এরকম বক্রপথে গিয়ে আবার এসে সেই সেম জায়গাতে এসেই দাঁড়ালো, মানে যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানেই এসে দাঁড়ালো। তাহলে কি হলো, বস্তুটি একটা দূরত্ব তো অতিক্রম করেছে, কারণ এতটা পথ গেল। মানে ধরো তুমি তোমার বাড়ি থেকে যাত্রা শুরু করলে, স্কুলে গেলে, স্কুল থেকে আবার বাড়িতেই ফিরে এলে, মানে তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছিলে সেখানেই ফিরে এলে। তাহলে তুমি বাড়ি থেকে স্কুলে গেছো, স্কুল থেকে আবার বাড়িতে ফিরছো, তার মানে তুমি একটা তো দূরত্ব অতিক্রম করেছো। মানে তোমার বাড়ি থেকে স্কুল গেছো, স্কুল থেকে আবার ফিরে এসছো, মানে তোমার ধরো 2 কিলোমিটার ডিস্টেন্স, তুমি 4 কিলোমিটার তুমি দূরত্ব অতিক্রম করলে, কিন্তু তোমার সরণ কি হয়ে যাবে সেক্ষেত্রে? শূন্য। কারণ যেই বিন্দু থেকে স্টার্ট হয়েছে, শুরু হয়েছে, সেই বিন্দুতেই এসে তোমার যাত্রা শেষ হয়ে গেছে। তাহলে কি হয়ে গেল, সরণ হয়ে যাবে সেক্ষেত্রে শূন্য। তাহলে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করলেও তার সরণ শূন্য হতে পারে। তাহলে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে যে কোনো বস্তু কিছু দূরত্ব অতিক্রম করলো, তার সরণ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো, তখন কি লিখবে? যে বস্তুটি যেখান থেকে যাত্রা শুরু করেছিল, যদি কিছু দূরত্ব অতিক্রম করার পর সেই প্রাথমিক বিন্দুতেই আবার যদি ফিরে আসে, তাহলে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব তো কিছু হবে, কিন্তু তার সরণ হয়ে যাবে শূন্য, যেহেতু তার প্রথম এবং অন্তিম বিন্দুটি সমান, সেই জন্য সরণ হয়ে যাবে শূন্য। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি বস্তুটির মধ্যে কিছু দূরত্ব অতিক্রম করলেও তার সরণ শূন্য হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যগুলো কি কি? দূরত্ব কি কি? সময়ের সঙ্গে কোনো একটা বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে পথের দৈর্ঘ্য, তাকে আমরা বলি দূরত্ব। আর সরণ কাকে বলি? যে সময়ের সঙ্গে সঙ্গে কোনো গতিশীল বস্তু বা কণার অবস্থানের পরিবর্তন, তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝে যে সরলরৈখিক দূরত্ব হবে, তাকে আমরা বলতে পারি বস্তুটির সরণ। ঠিক আছে, দূরত্ব একটি স্কেলার রাশি, সরণ একটি ভেক্টর রাশি। ঠিক আছে, তারপরে সরণের মান সর্বদাই দূরত্ব থেকে ছোট হবে। সরণের মান দূরত্বের সমান অথবা দূরত্বের থেকে সর্বদাই ছোট হবে। ঠিক আছে, আর কি? কোনো বস্তুর কোনো দূরত্ব অতিক্রম করলেও তার দ্বারা সরণ শূন্য হতে পারে। ঠিক আছে, তাহলে এটি হয়ে গেল আমাদের দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য। এটা খুব ভালো করে বোঝা দরকার, না হলে আমরা কিন্তু পরবর্তী যে ধারণাগুলো সেগুলোকে ভালো করে বুঝতে পারবো না। সেই জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, দূরত্ব হচ্ছে বস্তুটি যে পথ বরাবর অতিক্রম করেছে, তার প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার মধ্যে যে পথের যে দৈর্ঘ্য, যে পথ বরাবর সে অতিক্রম করেছে, তার যে দৈর্ঘ্য হবে সেটাই ডিস্টেন্স বা দূরত্ব। কিন্তু সরণ আমরা বলবো তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মাঝে যে পার্থক্য, যে দৈর্ঘ্য, তাকেই আমরা বলবো বস্তুটির সরণ, সরলরৈখিক দূরত্বকে। ঠিক আছে, সরণ একটি ভেক্টর রাশি, কারণ এর নির্দিষ্ট মান ও দিক আছে। কারণ আমাকে সরণ বলতে গেলে সবসময় কোন দিকে সরণ হয়েছে সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, কিন্তু দূরত্ব একটি স্কেলার রাশি, এর জন্য আমার মানের দরকার নেই। বা যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, বস্তুটির তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব 2 কিলোমিটার, কিন্তু আমরা কখনোই বলি না উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর পূর্ব দিক, দক্ষিণ পূর্ব দিক, কোনোদিন আমরা কিছু বলার দরকার হয় না। আমাদের ধারণা জন্মে যায় যে হ্যাঁ, তোমার বাড়ি থেকে তোমার বাড়ির স্কুল থেকে বাড়ির দূরত্ব 2 কিলোমিটার। ঠিক আছে, কিন্তু সরণ একটি ভেক্টর রাশি, এর সবসময় আমার
মান ও অভিমুখ মানে কোন দিকে স্মরণ হয়েছে বস্তুটি সেটা আমাদের সবসময় বলতে হবে। ঠিক আছে? আর স্মরণের মান দৈর্ঘ্য থেকে ছোট হতে পারে, মানে দূরত্ব থেকে ছোট হবে অথবা তার সমান হতে পারে। সমান কখন হবে? যদি বস্তুটি সরল রেখা বরাবর চলে, তাহলে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব ও স্মরণ দুটোই সমান হয়, কারণ তার প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দু একই সরলরেখার মধ্যে পতিত হচ্ছে। আর কিন্তু যদি বস্তুটির দূরত্ব মানে কিছু বক্রপথ দিয়ে যায়, তাহলে সবসময় তার দূরত্ব স্মরণের চাইতে বড় হবে। ঠিক আছে? আর কি, কোনো বস্তু যদি দূরত্ব অতিক্রম করে তার দ্বারা স্মরণ শূন্য হতে পারে। মানে তুমি ধরো সকালবেলা তুমি ঘুম থেকে উঠলে বিছানা থেকে, তুমি রাতে এসে সারাদিন স্কুল টিউশন সব কিছু করে এসে বন্ধুদের সাথে আড্ডা আড্ডা মেয়ে যার দিকে যা ঘোরাফেরা করার এসে বাড়িতে এসে রাতের বেলা ঘুমোলে সেই বিছানাতেই, তাহলে কি হলো? তুমি যেখান থেকে সকাল শুরু করেছিলে সেখানে গিয়ে তুমি রাতের বেলা এসে দাঁড়ালে শেষ পর্যন্ত, তাহলে তোমার স্মরণ কি হয়ে গেল? শূন্য। কারণ তুমি যেখান থেকে শুরু করেছিলে সেখানে গিয়েই শেষ করলে, তাহলে এটাই হয়ে গেল স্মরণ শূন্য। আজকে এটুকুই থাক, কারণ বাইরে আজকে খুব মানে মাইক বাজছে জোরে জোরে। আজকে ভিডিওটা যদি আমি আর কন্টিনিউ করি, মানে বাইরের গান বাজনা খুব শোনা যাবে। তো আজকে এটুকুই থাক, আমরা নেক্সট দিন বেগ দ্রুতি এসব নিয়ে, ত্বরণ মন্দন এসব নিয়ে আলোচনা করব।